এই অর্থনীতিবিদের। এই অর্থের মূল্য কিন্তু প্রতি বছর 3 থেকে 4% কিন্তু কমে যেতে থাকে। অর্থাৎ 2022 সালে 1 লক্ষ টাকা 2032 সালে গিয়ে কিন্তু এই 1 লক্ষ টাকার মূল্য থাকবে, ক্রয় ক্ষমতা যদি আপনি বিবেচনা করে নেন, মাত্র 30,000 টাকা। এটা বাস্তবতা। এবং আমার দৃষ্টিভঙ্গিতে বিনীতভাবে আমার আহ্বান থাকবে, যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, যারা বাংলাদেশের জনসাধারণ যারা রয়েছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে এখনই আমাদের বিনিয়োগে চলে যেতে হবে এবং ইনভেস্টেবল অ্যাসেটে যারা আমাদের বিনিয়োগ করে রাখতে হবে। 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছে মধ্যপ্রাচ্য সহ 92টি দেশে। তাদের পাঠানো অর্থ দিয়ে পরিবার পরিজন সচ্ছলভাবে চললেও কর্মজীবন শেষে তাদের থাকে না কোনো সঞ্চয়। এজন্য দেশে এবং বিদেশে বিনিয়োগের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর সাইম আমির ফয়সাল। বাংলাদেশের সরকারের রেমিটেন্স কিন্তু আরো 5 গুণ 10 গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যদি আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছে তাদের যদি আমাদের বিনিয়োগের স্থানগুলো যদি আমরা চিহ্নিত করে দিতে পারি, তাদের জন্য ইউএস ইকুইটিজ আছে, কমোডিটিজ আছে, ফরেক্স মার্কেটে আছে, তাদের যদি সরকারের মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগ খাতগুলো যদি আমরা চিহ্নিত করে দিতে পারি, আমাদের প্রবাসীদের আয়ও আমার মনে হয় যে 3-4 গুণ বৃদ্ধি পেতে পারে। একই সাথে রেমিটেন্সটাও আমাদের মনে করি বাংলাদেশে যেটা আয়ের একটা ব্যাপক একটা উৎস, তাও আমি মনে করি 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেশে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতির চাকা সচল হবে, যার সুফল পাবে খেটে খাওয়া সাধারণ মানুষ। এমনটাই মনে করেন ডক্টর সাইম আমির ফয়সাল। স্টক মার্কেটে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আজকে আমরা বিনিয়োগকারী কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এটা মানিক মিয়াজি, এসটিভি, ঢাকা। কারণে যে গ্লোবাল সাপ্লাই ক্রাঞ্চ যেটা হলো, তার জন্য আমরা লক্ষ্য করে দেখবেন যে ফ্রেট কস্ট গুলো অর্থাৎ শিপিং কস্ট গুলো কিন্তু বৈশ্বিক বাজারে প্রায় 3 থেকে 4 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই পেনশন ফান্ডের অধীনে যদি আমরা 40% একটি ফান্ড যদি আমরা ভূমিতে বিনিয়োগ করে রাখতে পারি, গোল্ডে বিনিয়োগ করে রাখতে পারি এবং একই সাথে ইন্টারন্যাশনাল ইকুইটি মার্কেটে যদি আমরা বিনিয়োগ করে রাখতে পারি, তাহলে মর্যাদাপূর্ণ একটি জীবন বাস্তবায়িত করার জন্য পেনশন স্কিমটা সত্যিকার অর্থে একটা বড় একটা উদ্যোগ। ওয়ালমার্ট ওদের আর্নিংস এক্সপেকটেশন কিন্তু বিট করেছে। অর্থাৎ তার মানে কি, ওদের রেভিনিউ এক্সপেকটেশন যেটা হওয়ার কথা ছিল তার চেয়ে কিন্তু তারা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মন্দার যে সংকটটা ছিল আমেরিকাতে বলেন এবং বৈশ্বিক বাজারে ছিল, সেটা কিন্তু অনেকখানি কিন্তু এখন কমে আসছে। আমাদের জন্য সুখবর একটি কারণে যে তারা আমাদের সর্ববৃহৎ আমদানিকারক রাষ্ট্র এবং আমাদের রপ্তানি করার জন্য এই দেশগুলো যদি মন্দা হয়, আমাদের রপ্তানি ব্যাপকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আশাবাদী রয়েছি যে আমাদের এক্সপোর্ট টার্গেট আমরা মিট করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু অবশ্যই সতর্কতার সাথে আমাদের অগ্রসর হতে হবে। প্রেক্ষিতে আমাদের বলতে হয়, যদি রেমিটেন্স যারা যোদ্ধা রয়েছে বিদেশ থেকে, তাদের যদি আমরা প্রতিনিয়ত সহায়তা না করতে পারি, ইলিগাল চ্যানেলের মাধ্যমে যদি টাকা ভিতরে দেশে আসে এবং ইলিগাল চ্যানেলের মাধ্যমে যদি টাকা বিদেশে যায়, এটা কিন্তু আমার ফরেন কারেন্সি রিজার্ভের জন্য কোনো সহায়তা করবে না। উৎপাদনকারী কিন্তু র মেটেরিয়াল কস্ট কিন্তু প্রায় 30 থেকে 35% বৃদ্ধি পেয়েছে। তার ফলশ্রুতি কি হলো, যখন উৎপাদন খরচ বেড়ে গেল, আমার কিন্তু রিটেল প্রাইস অর্থাৎ একটা ডিমের হালির প্রাইস যদি আপনি বিবেচনা করে দেখেন, আজকে 1 ডজন ডিমের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি মাত্র বললেন 160 টাকা। এটা কিন্তু একটা ডমিনো এফেক্ট হয়েছে। মান ভালো করতে হয় ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে। এখন বৈশ্বিক বাজারে একটি তীব্র প্রতিযোগিতার একটি মার্কেট। এখন প্রতিযোগিতার সাথে যদি আমরা টিকে না থাকতে পারি, তাহলে আমাদের এক্সপোর্টারগুলো কমে যাবে। এটা হচ্ছে সোজা কথা। এবং টিকে থাকার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া, ইনোভেশন ছাড়া, কাটিং এজ টেকনোলজি ছাড়া এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকাটা আসলে সত্যিকার অর্থে খুব কষ্টের। এটাকে যদি আমি হেড অন মোকাবেলা না করি, এই রিজার্ভ কিন্তু কমে আসতেই থাকবে পর্যায়ক্রমে। মেইন পয়েন্ট যেটা আমাদের অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা রপ্তানি কি করে বাড়াবো, রেমিটেন্স কি করে বাড়ানো যায় এবং একই সাথে কি করে আমরা আমদানি কমাতে পারি। আজকে আমাদের প্রবৃদ্ধির হার বেড়ে যাচ্ছে, আমরা আজকে উন্নয়নশীল দেশের কাতারে আমরা পৌঁছে যাচ্ছি। কতখানি আমরা অন্তর্ভুক্ত করতে পারলাম। জিডিপি পার ক্যাপিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর কিন্তু আজকে আমাদের প্রায় $2800 প্রতি অর্থ বছরে। উন্নয়নশীল ট্রান্সমিশনে নেটওয়ার্কটা আরো লিনিয়েন্ট করতে হবে। আমি মূলত একটা কথা বললাম যে ডেইলি আমাদের ইউএস ডলারের যে রেটটা আছে, সেটা রেগুলার বেসিসে প্রয়োজনে 4 ঘন্টা পর পর যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধাগুলো আরো ভাবে বিবেচিত করা আমি মনে করি যে সম্ভব হবে। যে বাংলাদেশে বর্তমান যে চলমান যে সংকট বাংলাদেশে বিরাজ করছে, সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে আমাদের আজকে এই
বিগত অর্থ বছর যদি একটা খণ্ডচিত্র আমি তুলে ধরি, আমরা বিগত অর্থ বছর আমরা আমদানি করেছি 82 বিলিয়ন মার্কিন ডলার, আমরা রপ্তানি আয় ছিল আমার 52 বিলিয়ন মার্কিন ডলার। এখানে যে দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট একটা 30 বিলিয়ন ডলারের কিন্তু একটি বাণিজ্য ঘাটতি ছিল। ফলশ্রুতিতে কি হলো, গত অর্থ বছরে আমার 48 বিলিয়নের যে মার্কিন ডলারের যে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল সেটা আজকে 29.8 বিলিয়ন মার্কিন ডলার আছে। যদি তারপর আপনি 6 বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে যদি আপনি সাবট্রাক্ট করেন, তাহলে আমাদের ফলশ্রুতিতে দেখা যায় প্রায় আমাদের 23 বিলিয়ন মার্কিন ডলারের ডিসপোজেবল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের বাংলাদেশে রয়েছে। বর্তমানে যে সব থেকে বড় সংকট আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি টাকা ডলারের বিরুদ্ধে আমরা 25 থেকে 30% কিন্তু আমাদের ডিভ্যালুয়েশন হয়েছে। এই যে 7% যে মূল্যস্ফীতি যে নির্ধারণ করা হলো, এটা সত্যিকার অর্থে এবং বাস্তবতা যদি আমরা বিবেচনা করে দেখি, এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। আপনি 1 বছর আগের থেকে আজকে 1 বছর পরবর্তীতে আপনি যদি 1 কেজি মাংসের দাম আপনি তুলনা করে দেখেন এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছিল, প্রতিটি পণ্যেরই কিন্তু দেখা যায় 15 থেকে 18 থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 40% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি জানি এখন পর্যন্ত বাংলাদেশ এনার্জি সিকিউরিটি এখন আমরা শতভাগ আমরা নিশ্চিত করতে পারি নাই। বিগত দিনে আমরা কিছুদিন আগে আমরা অবগত হলাম যে আমরা কয়লা পর্যন্ত আজকে আমরা আমদানি করতে পারছি না। তো আমাদের ফিউল কস্টটা কিন্তু ব্যাপকভাবে বৈশ্বিক বাজার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরবর্তীকালীন যে সংকটগুলো যাচ্ছে, ইউএস ফেডারেল রিজার্ভের যে মূল সুদের হার বৃদ্ধি করার ফলশ্রুতিতে আমাদের টাকার পতনের পাশাপাশি অন্যান্য যে বৈশ্বিক এবং আঞ্চলিক যেই অর্থনৈতিক অবস্থান দিয়ে আজকে আমরা পার করছি, তাতে এই মূল্যস্ফীতির টার্গেট কোনোভাবে এটা বাস্তবসম্মত নয়। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম। তো প্রথমত মনে রাখতে হবে যে আমরা বিগত দিনে আমাদের প্যারাডাইস পেপারে কিন্তু আমাদের নাম তালিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে প্যানামা পেপারসে কিন্তু তালিকা কিন্তু আমরা প্রকাশিত হতে দেখেছি। কিন্তু তার পরবর্তীতে জাতীয় জানে, আমিও জানি, দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছে সকলে দেখতে পাচ্ছে যে কোনো গ্রহণযোগ্য কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। এবং তার পরবর্তীতে আমার বলতে হয় যে উপসর্গ এবং রোগের কিন্তু আলাদা করে আমাদের চিহ্নিত করতে হবে। আজকে মানুষ কেন টাকা পাচার করছে আপনি দেখেন, বিবেচনা করে দেখে বাংলাদেশে আজকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এখন পর্যন্ত একটি সুস্পষ্ট একটি মুদ্রানীতি এখন পর্যন্ত প্রয়োগ করতে পারেনি। আমার ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল, মূল্যস্ফীতি সম্পূর্ণভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। তারপরে আপনি দেখেন কারেন্সি ডিভ্যালুয়েশন, টাকার মূল্য ডলারের বিরুদ্ধে 1 বছরের ভিতরে 25% কিন্তু কোল্যাপস করেছে। স্বাধীনতার যেই স্তম্ভগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, মানুষ কেন বিদেশে চলে যেতে চাচ্ছে? আজকে যারা আমরা দেখতে পারি যখন যারা সিটিজেনশিপ অ্যাকোয়ারিং এর জন্য বিদেশে চলে যায়, মানুষ ফেসবুক কমেন্টে কনগ্রাচুলেশনস বলে যে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারলে একটি কনগ্রাচুলেটরি একটা নোটে তারা চলে যাচ্ছে। তো মনে রাখতে হবে যে আমাদের সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা কি করে ইনসেন্টিভাইজ করতে পারি যাতে বাংলাদেশে যারা নাগরিক যারা আছে তাদেরকে যাতে আমরা অর্থনৈতিক ন্যায় বিচার যেটা বলে, ইকোনমিক জাস্টিস যাকে বলে, ইকোনমিক ডিগনিটি যাকে বলে, অর্থনৈতিক আত্মমর্যাদাপূর্ণ জীবনযাপন কি সে বাংলাদেশে করতে পারছে নাকি সেদিকেও কিন্তু আমাদের যথাযথ খেয়াল দিতে হবে। বাংলাদেশে আজকে এখন পর্যন্ত আপনি যদি পভার্টি ডেটা আপনি উত্তোলন করে দেখেন, উত্থাপন যদি আপনার সামনে করে, আজকে 8 কোটি মানুষ প্রায় কিন্তু পভার্টি ফ্রিঞ্জে চলে আসছে। এবং কোভিড এর পরবর্তী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরবর্তী যে বাস্তবতাটা হয়েছে আমাদের অস্বীকার করলে চলবে না। অবশ্যই উপসর্গটা আমরা কেউ অমান্য করছি না, যে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা যে প্রতি বছরে পার হয়ে যাচ্ছে সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু আমার ডিজিজ কেন এখন পর্যন্ত চিহ্নিত করা হচ্ছে না? আজকে আপনি যদি ব্যাংকিং খাতে একটা তুলনা করে দেখেন, একটা চিত্র আমি তুলে দেখি, লোন ডিসবার্সমেন্ট যেভাবে হয়েছে বাংলাদেশে 4500টি নিবন্ধন প্রাপ্ত প্রতিষ্ঠান, এর ভিতরে দেখা যায় প্রায় 60% প্রতিষ্ঠান কিন্তু আজকে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে গেছে। তারা এক্সপ্যানশন করেছে, মোর ডেট মোর এক্সপ্যানশন, কিন্তু যদি আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স আপনি ক্যালকুলেট করে দেখবেন যে 5%ও কিন্তু তারা নেট প্রফিট করতে পারছে না। তারা কি করে চক্রবৃদ্ধি হারে 9% তারা ইনস্টলমেন্ট তো দিতে পারছে না। আপনি যদি জরিপ করে দেখেন, এবং আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদের যে টার্নওভারের ভিত্তিতে, রেভিনিউর ভিত্তিতে একটা ব্যবসাকে কেউ যাতে বিবেচনা না আনে। আমাদের দেখতে হবে ব্যালেন্স শিট দেখতে হবে, আমার দেখতে হবে ক্যাশ ফ্লো দেখতে হবে, আমার ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে। তার ফলশ্রুতিতে কি হয়েছে, যেহেতু চিপ লোন ডিসবার্সমেন্ট হয়েছে, আমাদের দেখতে হবে আমানতকারীর অর্থ দিয়ে কিন্তু এই লোনগুলো কিন্তু বরাদ্দ করা হচ্ছে। যেই শিক্ষা আপনি ইউটিউবের মাধ্যমে পাচ্ছেন, সেই শিক্ষা কিন্তু ইউনিভার্সিটিতে, ক্যাম্পাস ভিত্তিক ইউনিভার্সিটি যাওয়ার কোনো কিন্তু প্রয়োজনীয়তা থাকে না। এটা হচ্ছে চরমতরে বাস্তবতা। ইউনিভার্সিটি থাকতে হবে রিসার্চিং হাব।
আমরা যদি সত্যিকার অর্থে ইউনিভার্সিটির কার্যকারিতা বাড়াতে চাই তাহলে এটাকে রিসার্চিং হাবে আমাদের পরিণত করতে হবে। এবং ডিপসি খালি না, আমাদের মনে রাখতে হবে ডিপসি পোর্টের ম্যারিটাইম ইকোনমির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, মেটাভার্স টেকনোলজি আছে, এমআরএনএ টেকনোলজি আছে, ডিএনএ সিকোয়েন্সিং আছে। আগামী দিনের প্রযুক্তি কিন্তু সম্পূর্ণভাবে রোবোটিক্সের উপরে নির্ভরশীল হবে। আগামী দিনের প্রযুক্তি কিন্তু সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নির্ভরশীল হবে। যত তাড়াতাড়ি আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো, আমাদের ইয়াং জেনারেশনে বড়, আমাদের প্রায় 80% মানুষ আজকে 35 বছর নিচে, তাদেরকে কি করে আমরা মোবিলাইজ করতে পারি, কি করে আমরা তাদের চিন্তা চেতনার এই উদ্ভাবনীয় চিন্তা চেতনা বিকাশিত আমরা করতে পারি, সেই সুযোগটা, সেই প্ল্যাটফর্মটা সরকারের উচিত যে সৃষ্টি করে নির্মাণ করে দেওয়া। এই পেনশনের যে অর্থ, সেটা কি গুণগত খাতে কি সরকার বিনিয়োগ করতে পারবে নাকি? যদি বিনিয়োগ করতে ব্যর্থ হয়, সম্পূর্ণভাবে পেনশন স্কিমটা কিন্তু ব্যর্থ হবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট আমাদের বিনিয়োগ করতে হবে। বড় বড় পৃথিবীর বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো আছে, আলিবাবা থেকে শুরু করে গুগল, অ্যাপল, টেসলা, মাইক্রোসফট, ফেসবুক, প্রতিটা বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের বিনিয়োগ করে রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে 2017 সাল থেকে যদি আমরা $1 বিলিয়ন বিনিয়োগ করে রাখতে পারতাম অ্যাপলের মতো একটা কোম্পানিতে, আজকে তার মূল্য থাকতো $10 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশিদের পেনশনারদের আমরা 10 গুণ বেশি আমরা বিত্তশীল করে রাখতে পারতাম। যারা এই পেনশন ফান্ডটা ম্যানেজ করবে, অবশ্যই তাদের কর্মদক্ষতা যদি না থাকে, বিশেষ করে গুণগত বিনিয়োগের ব্যাপারে, সুষম বন্টনের ব্যাপারে যদি তাদের পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা যদি না থাকে, ইন্টারন্যাশনাল এক্সপোজার যদি না থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা আমাদের পেনশনারদের যে জমাকৃত ফান্ডটা রয়েছে তাকে কিন্তু আমরা ঝুঁকির মুখে কিন্তু ফেলে দিতে পারি। তো অবশ্যই there is no doubt এখানে মেরিটোরিয়াস ইকোনমিস্ট ছাড়া আপনি এখানে সফলভাবে এই পেনশন ফান্ডকে আপনি বাস্তবায়িত করতে পারবেন না। একটা সরকার কিন্তু একটা বড় বৃহৎ একটা জাতির একটা ব্যবসার মতো, ব্যবসা যদি ডিফল্ট করে, অফকোর্স এখানে করদাতার তহবিল বিলীন হয়ে যাবে, অফকোর্স এখানে পেনশনারদের পেনশনের আওতায় যে বরাদ্দকৃত যে অর্থ, জমাকৃত যে অর্থ, সেটা কিন্তু মূল্য না হয়ে যাওয়ারও কিন্তু বিলীন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে যদি আমরা গুণগত খাতে বিনিয়োগ করতে আমরা ব্যর্থ হই। একজন অর্থনীতিবিদ হিসাবে যে আগামী দিনে বাংলাদেশের ম্যারিটাইম ইকোনমিটি আগামী দিনে $2 ট্রিলিয়ন পরিণত হওয়ার সম্ভাবনা আছে আগামী 10 থেকে 15টি অর্থ বছরের ভিতরে। এবং আপনি যে কথাটা বললেন যে বর্তমানে যে আজকে রাশিয়া বলেন, আপনি ফ্রান্স বলেন, ইউনাইটেড স্টেটস বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, দেখেন বাংলাদেশের মাটিটুকু যতখানি গুরুত্বপূর্ণ, তার থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গলের যে ইকোনমিক করিডোরটা সৃষ্টি হবে, আপনারা দেখে রাখতে পারেন, আজকে লিখে রাখতে পারেন, বাংলাদেশ হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি দ্য 20th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর 20টা অর্থনীতির ভিতরে কিন্তু একটা অর্থনীতি হতে পারবো যদি আমাদের ম্যারিটাইম ওয়াটার যে সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি। জিও ইকোনমিক্স এবং জিও পলিটিক্স অর্থাৎ ভূ অর্থনীতি এবং ভূ রাজনীতি কিন্তু এক অপরের পরিপূরক। বর্তমান যে বিশ্ব ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছে, আপনি যে কোনো ইকোনমিক ট্রিটি কিন্তু তার সাথে কিন্তু একটি পলিটিক্যাল ট্রিটিও কিন্তু সামঞ্জস্য থাকে। এই যে কম্প্যাটিবিলিটিটা, যে ইকোনমিক ট্রেড তার সাথে পলিটিক্যাল টাইস, যে কোনো প্রশংসায় কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসির কাতারে যে কোনো প্রশংসা কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। আমেরিকানরা আজকে আমাদের ভালো চোখে দু একটি কথা বলছে দেখে যে আমরা কি সম্পূর্ণভাবে আমরা কি এটা মনে করবো যে কূটনৈতিক বিজয়, তা কিন্তু এত কিন্তু সোজা না জিনিসটা। অতীতে আমরা দেখেছি অনেক মিত্র রাষ্ট্রের সাথে কিন্তু এই ইউরোপিয়ান দেশগুলো এবং আমেরিকান দেশগুলো কিন্তু নর্থ আমেরিকান অনেক দেশগুলো যারা কিন্তু হেড অফ স্টেটস এর সাথে অনেক ভালো ব্যবহার করেছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, কিন্তু তারা কিন্তু রেজিম চেঞ্জের জন্য তারা শতভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। আপনি যদি নর্থ আফ্রিকান ডেমোক্রেসি গুলো দেখেন, মিডল ইস্টে যদি আরব স্প্রিংও দেখেন, তো বর্তমানে কিন্তু আমরা একটি নির্বাচন বছরে আছি। এটা কিন্তু অন্যান্য কোনো বছরের মতো না। আজকে যেই দেশই আসবে না তারা কিন্তু জানে ইউ আর ডিলিং উইথ আ গভর্নমেন্ট উইথ আ উইকার হ্যান্ড। তো আমাদের অবস্থান থেকে দেশের সার্বভৌমত্ব কি করে আমরা সংরক্ষণ করতে পারি এবং সার্বভৌমত্ব বাঁচিয়ে রেখে বাংলাদেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি, রাগবওয়ালকে ছেড়ে দিয়ে তারা চুনোপটিদের কিন্তু ধরে। আজকে কারা কারা পাচার করছে, প্রথম সারির 10 জন 20 জন ব্যক্তি, তাদের কিন্তু নাম কিন্তু আপনিও জানেন, আমিও জানি। আজকে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা আজকে 10,000, 20,000, 30,000, 50,000 কোটি টাকা আমানতকৃত অর্থ দিয়ে যারা আজকে ঋণ বরাদ্দ নিয়ে নিজের ব্যাংকের মালিকানা পর্যন্ত ক্রয় করে নিয়ে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে, তাদের ব্যাপারে তো আমরা দেখি না যে সরকার সোচ্চার থাকতে। এটা সত্যিকার অর্থে 30 লক্ষ শহীদের
রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশের স্বাধীনতা। একজন এটাই আসলে অর্থনীতিবিদ দুঃখজনক বিষয় ডক্টর সাইম ফয়সাল। যারা বিদেশে নাগরিকত্ব আছে তারা দেখবে তাদের মায়া কিন্তু বাংলাদেশের জন্য না, তাদের মায়া হচ্ছে তাদের নিজ অর্থ কি করে বাঁচায় রাখবে। আমি সব ব্যবসায়ীর কথা বলছি না, এখানে অনেক সৎ মেধাবী পরিশ্রমী ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ীর অপকর্মের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে প্রতি অর্থ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে কিন্তু চলে যাচ্ছে। রপ্তানি খাতে যারা ব্যবসায়ী যারা রয়েছে, আপনি দুই একটি উদাহরণ আমরা ইতিমধ্যে গণমাধ্যমে সম্প্রচার হতে দেখেছি, কিন্তু তাদেরকে ঢালাও ভাবে দোষারোপ করাটা আমি মনে করি না যে ঠিক হবে। কারণ তারা কিন্তু আজকে বাংলাদেশে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান তারা সৃষ্টি করছে। তো এটা ঢালাও ভাবে আমি মনে করি না যে এটা সঠিক হবে। 1000টা পরিবারের কাছে কিন্তু আজকে 80% অর্থ কিন্তু কুক্ষিগত। আমাদের অর্থনীতিতে কিন্তু আজকে এক দেশে আজকে 2 অর্থনীতি বিরাজ করছে। তো আজকে যদি আমরা সত্যিকার অর্থ আমরা বলি যে 8 কোটি মানুষই দায়ী, কিন্তু আমাদের সিংহভাগ যারা অর্থ পাচার করছে তারা আসলে আমাদের সাথে সমানভাবে দায়ী। এটা আসলে এই 7 কোটি 7.5 কোটি মানুষের সাথে অবিচার করা হবে। অনেকে কিন্তু বিদেশে যখন উন্নত চিকিৎসার জন্য যায় তখনও কিন্তু তারা দেখি আমরা ইনফর্মাল মার্কেট থেকে টাকা এক্সচেঞ্জ করে তাদের বিদেশে যেতে হচ্ছে। এগুলো কিছু সেন্সিটিভিটির কিছু ব্যাপার আছে, কিন্তু মনে রাখেন আজকে বাংলাদেশ যদি ফেয়ার কোলাটেরালাইজ ভ্যালুয়েশনের মাধ্যমে যদি কোলাটেরাল না দিয়ে যদি ঋণ বরাদ্দ করতে থাকে, এই পাচার কিন্তু বন্ধ হবে না। অতীতের ধনী কিন্তু আজকে অতি ধনীর কাতারে চলে গেছে, আর অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে যাচ্ছে। এই যে বৈষম্য, গরিব ধনী শ্রেণী থাকবেই, কিন্তু এই যে বৈষম্যের যে তীব্রতা, এটা একটি স্বাধীন বাংলাদেশের 52 বছর পরে এটা কোনো সময় কাম্য হতে পারে না। আমি অনেক দুঃখ বেদনা দিয়ে কথাটা বলছি। আর বাংলাদেশের জন্য আসলে বেনিফিশিয়াল যেটা আমি মনে করি ওয়ার্ল্ড ব্যাংক এডিবির থেকে ঋণ, যেটা 30 থেকে 35 বছরের ঋণ পরিশোধের মেয়াদ থাকে, অথচ আমাদের প্রতিবেশী দেশটা কিন্তু আমাদের 10-15 বছরের মধ্যে কিন্তু আমাদের গ্রেস পিরিয়ড মাইনাস করলে 10 থেকে 15 বছরের মধ্যে কিন্তু আমাদের ঋণ পরিশোধ করতে হচ্ছে। 2026 সালের পরে রূপপুর প্রকল্প আমার পেমেন্ট কিন্তু 10 বছরের মধ্যে কিন্তু আমার ঋণ পরিশোধ করতে হবে। সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমাদের ইন্টারেস্ট পেমেন্টস কিন্তু ব্যাপক হারে বর্তমানে আমাদের রয়েছে প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। অনেক তথ্য সূত্রে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের এখানেও কিন্তু আমি অনেক জায়গায় আমি গড়মিল দেখেছি যে 600 মিলিয়ন ডলারও কিন্তু প্রতি মাসে বৈদেশিক ঋণের ইন্টারেস্ট পেমেন্টের কথা বলা হচ্ছে। আসলে আগামী দিনে যখন প্রায় 1.2 বিলিয়ন ডলার 1.5 বিলিয়ন ডলার যাবে প্রতি মাসের বৈদেশিক ঋণের ডেট সার্ভিসিং, তখন কিন্তু বাংলাদেশ রিজার্ভের উপর 2026 অর্থ বছরে সত্যিকার অর্থে কিন্তু চাপের মুখে কিন্তু পড়বে। এই ঋণের বোঝা কিন্তু আমাদেরই ক্যারি করতে হবে। সর্বমোট বৈদেশিক ঋণের মূল্য প্রায় 95 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। আমাদের মাথাপিছু ঋণ কিন্তু আমাদের 1 লক্ষ টাকার কাছাকাছি রয়েছে। বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু আপনি আমেরিকার রিজার্ভের তুলনা করতে পারবেন না, আপনি জাপানিজ ইকোনমির তুলনা করতে পারবেন না। জাপানিজ ইকোনমির আপনি ডেট টু জিডিপি রেশিও, আমাদের অনেক অর্থনীতিবিদ রয়েছে যারা বলছে এবং অনেক নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছে তাদের ডেট টু জিডিপি রেশিও 222%। আপনার জাপানিজ রিজার্ভের ব্যালেন্স কত সেটা তো কোনো সময় আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে কেউ বলে না। টাকার মূল্য ডলারের বিপরীতে যখন 30 থেকে 35% পতন ঘটছে, অধপতন ঘটছে, আসলে সত্যিকার অর্থে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা কতটুকু বাস্তবসম্মত সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি কোনো স্পেকুলেট করতে চাচ্ছি না, কিন্তু আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে আশঙ্কার কথাটি বলেছে যে সত্যিকার অর্থে যদি সভরেন গ্যারান্টি দিয়ে যদি ব্যবসা, বাংলাদেশের কোনো বেসরকারি খাতে ব্যবসা যদি এত বড় পরিসরে ঋণ নিয়ে থাকে আর এই ঋণের বোঝা যদি সরকারের এই লোড ক্যারি করতে হয়, বাংলাদেশের মানুষের সাথে অবিচার করা হবে যদি কিছু মানুষের জন্য এই ঋণের বোঝা যদি সমগ্র বাঙালি জাতির উপরে যদি এই চাপটা দিয়ে দেওয়া হয়। বিশেষ কোনো ব্যবসায় তারা ব্যক্তি খাতে তারা ঋণ নিতে পারে, কিন্তু সভরেন গ্যারান্টি যদি দেওয়া থাকে, এটা আমি মনে করব যে বাংলাদেশের মানুষের সাথে আমি বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ক্রাইম করা হয়েছে। নজরদারির দায়িত্ব কার থাকা উচিত? অবশ্যই সর্বপ্রথম আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ যারা রয়েছে, বাংলাদেশের ব্যাংকের গভর্নর, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সরকারের যে তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে, বিএফআইইউর এখানে ভূমিকা কি রয়েছে। আজকে আমরা দেখছি যে অনেক জনপ্রতিনিধিদের কিন্তু ধরা হচ্ছে, কিন্তু এত বড় দেশদ্রোহী একটি অপরাধ আসলে এটা কিভাবে মানানসই, এটা কিভাবে বাস্তবসম্মত হলো, কিভাবে তারা বাস্তবায়িত করলো, এটা আসলে উই আর অ্যাবসলিউটলি ডেভাস্টেটেড, উই আর শকড। কিন্তু বাংলাদেশে আসলে বাস্তবতার এটাই যে আমরা কিন্তু সারপ্রাইজ না। ডক্টর সাইম আমির ফায়সাল খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন ব্যাপারটা। আসলে বাংলাদেশটা আজকে সত্যিকার অর্থে একটি সংকট দিয়ে পার করছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আজকে বাংলাদেশের প্রান্তিক অবস্থায় মানুষের যেই দুরবস্থা রয়েছে সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যদি আমরা আমদানি করতে না পারি, যথার্থ সময় যদি আমরা না করতে পারি, আসলে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে। বাংলাদেশে বর্তমানে কিন্তু আমাদের একটি বাজেট ঘাটতি আছে,
প্রায় 3,50,000 কোটি টাকা। আবার একই দিকে আমাদের একটি বাণিজ্য ঘাটতি রয়েছে, যেটার মূল্য হচ্ছে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই যে একটি বাজেট ঘাটতি, এর উপরে একটি বাণিজ্য ঘাটতি, তার উপরে আমাদের ডিক্লাইনিং আমাদের রিজার্ভের যেই পতন ঘটেছে, আমাদের গত অর্থ বছরে 47 বিলিয়ন ডলার, আজকে এসে আমাদের নেট রিজার্ভ এসে পৌঁছালো আমাদের 20 বিলিয়ন ডলারের নিচে। এমন একটি অবস্থায় যখন আমরা এরকম দুর্নীতির কথা আমরা শুনতে পারি, আসলে আমরা সত্যিকার অর্থে অর্থনীতিবিদ হিসাবে আমরা একদম হতবাক হয়ে পড়েছি। এটা কোনোভাবে মানা যায় না, এবং উইদাউট গভর্নমেন্ট ব্যাকিং, উইদাউট সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই যে বেসরকারি সংগঠনগুলোর কথার উপরে আজকে দোষ চাপাচ্ছি, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এদের ইন্ধনদাতা কারা ছিল, এবং বাংলাদেশে যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, দেশের স্বার্থে আমাদের উচিত ইতিমধ্যেই এটার একটি চূড়ান্ত একটি কমিটি গঠন করে এবং যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তার পাশাপাশি আমাদের টাকার মূল্যটা ডলারের বিপরীতে এখন আমাদের বাঁচাতে হবে। আমাদের সম্মানিত আনিস ভাই একটি কথা খুব গুরুত্বের সহিত বলেছে যে আমাদের ইসরায়েলের যে যুদ্ধটা বর্তমানে এগিয়ে গিয়েছে প্রায় মিডল ইস্টে, আসলে সত্যিকার অর্থে যদি তেলের দামের বৃদ্ধি যদি ঘটে, বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে কিন্তু বিপাকে পড়ে যেত। আমাদের এক্সচেঞ্জ রেট বাঁচাতে হবে, রেমিটেন্সকে উৎসাহিত করতে হবে, ইম্পোর্ট বিলটাকে কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশন অত্যন্ত ভাবে জরুরি এখন বর্তমানে। শহরের জনসংখ্যা যদি 5 কোটিতে যায়, এটা কোনোভাবে এখানে বসবাস করার জন্য এটা সাস্টেইনেবল হবে না। তো বাস্তব কথা হচ্ছে যে আমাদের ঢাকার শহরে যেভাবে উন্নয়নের চিত্র দেখা যাচ্ছে, তেমনি ভাবে ময়মনসিংহ মহানগরে করতে হবে, রংপুর মহানগরে করতে হবে, বাংলাদেশের প্রায় আরো 11টি মহানগরে আমাদের দৃষ্টান্তমূলক আমাদের অবকাঠামোগত উন্নয়ন আমাদের করতে হবে। শুধু সরকারের সাস্টেনেবিলিটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু তারপরও বলেছি যে ভোক্তাদের কিন্তু আজকে ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মনে হচ্ছে যে 19 পয়সা 25 পয়সা, কিন্তু যখন আপনি পার্সেন্টেজ পয়েন্টে যাবেন 5% কিন্তু সত্যিকার অর্থে অনেক পরিবারের জন্যই আগামী 3 থেকে 6 মাস একটি কঠোর বাস্তবতা দিয়ে কিন্তু পেরিয়ে যে তাদের সার্ভাইভালের একটা বড় একটা প্রশ্ন কিন্তু বিরাজ করে। প্রথমত কথা হচ্ছে যে একটা সাপ্লাই চেইন ক্রাইসিস ছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে বৈশ্বিক বাজারে আমাদের এবং আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার পতন ঘটেছে ডলারের বিরুদ্ধে। পোল্ট্রি শিল্পের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু আমদানি মজুত করার সক্ষমতা বিশেষ করে কোভিডের কারণে কিন্তু ধারণ করতে পারে নাই। সাপ্লাই চেইন ক্রাইসিসটাকে আমাদের আগামী 6 মাসটা হলো যেভাবে আমরা পারি সরকারের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। ব্যবসায়ীদের শুল্ক যদি আমরা মুক্ত করে দিতে পারি। মার্কেটে কিন্তু অনেক আন্ডারলাইং মেকানিজম আছে। কম করে হলো 6 মাস আগের থেকেই এই মজুদগুলো যারা করছে, অবৈধভাবে যারা মজুদ করে রাখছে, এই সিন্ডিকেটগুলো ব্রেক করা ছাড়া কোনোভাবেই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একই সাথে সারা বাংলাদেশে আমাদের কৃষি খাতের সাথে 45% মানুষ এখানে সম্পৃক্ত আছে। এখনো কেন আমাদের আমদানি নির্ভরশীল হতে হবে বাংলাদেশ, এটা এখনো কিন্তু একজন অর্থনীতিবিদ হিসেবে আমাদের একটা বড় মনের ভিতরে একটা প্রশ্ন জাগরণ হয়। তেল গুলা রয়েছে যারা অবৈধভাবে পণ্যগুলা সরবরাহ করছে, বিশেষ করে রমজানে মুনাফা বৃদ্ধি করার জন্য, তাদের অবশ্যই সরকারের উচিত এই সিন্ডিকেটগুলো ব্রেক করে দেওয়া। এবার করছে জাকের পার্টি অনলি ইসলামিক পলিটিক্যাল পার্টি, যেটা আমরা বলতে পারি এবং গর্বের সাথে বলতে পারি যে প্রোগ্রেসিভ। আমি বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণভাবে সেকুলার, এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমরা যদি মদিনা প্যাক্ট যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা প্যাক্ট যে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, এর চেয়ে বড় উদাহরণ তো আর কোথাও নাই। এবং অবশ্যই ইসলাম প্রগতিশীল, এবং অবশ্যই ইসলাম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তো আমরা দেখতে চাই একটা কল্যাণ রাষ্ট্র। তো আমরা চাই যে সাম্য কায়েম হবে, আমরা চাই যে সত্য ইসলাম, বিকৃত ইসলাম না, সত্য ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। জাকের পার্টির নেতা ডক্টর সাইম আমির ফয়সাল অবশ্য অর্থনৈতিক কর্মসূচি সহ তাদের দলের কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছুটা প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ভিত্তি দেওয়ার দাবি করছেন। বাঙালি জাতি কি ধরনের রাষ্ট্র চায়? যদি আমরা ব্যর্থ রাষ্ট্রের দিকে হেঁটে যেতে চাই, তাহলে উগ্র ডান এখানে ফায়দা নিবে। কিন্তু যেহেতু আমরা উগ্র ডানকে বাংলার জমিনে রাজনৈতিক ময়দানে আমরা ফায়দা দিতে চাই না, তার জন্য মনে রাখতে হবে যে জাকের পার্টির পক্ষে একদিন না একদিন অবশ্যই ম্যান্ডেট দিতে হবে।